এলিজাবেথান এজে রেনেসাঁর সময় সেখানে একজন পিউরিটান ড্রামাটিস্ট ছিলেন যার নাম হচ্ছে স্টিফেন গজন। তিনি তার একটা ওয়ার্ক লিখেছিলেন দ্য স্কুল অফ অ্যাবিউজ। এই গল্পটা এখান থেকে শুরু হয়। তো দ্য স্কুল অফ অ্যাবিউজে তিনি যে ইংলিশ ড্রামা এবং পোয়েট্রি ছিলেন সেগুলোকে টার্গেট করেন এবং বলেন যে এই সোসাইটি এই কারণে এরকম কারণ এইসব ড্রামা এবং পোয়েট্রিগুলোর কাহিনী এরকম, কারণ সে তো পিউরিটান ড্রামাটিস্ট ছিলেন। আর এই সময় একজন অনেক ফেমাস পোয়েট ছিলেন স্যার ফিলিপ সিডনি। উনি সে সময় পোয়েট্রিকে ডিফেন্ড করার জন্য একটা ওয়ার্ক লিখেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এই ওয়ার্কটা ইংলিশ লিটারেচারের অনেক ফেমাস একটা ওয়ার্ক, আর লিটারেচারি ক্রিটিসিজমে অনেক বড় একটা নাম অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এই ওয়ার্কের ভেতরে, এই গ্রন্থের ভেতরে পোয়েট্রিকে ডিফেন্ড করার জন্য স্যার ফিলিপ সিডনি অনেক আর্গুমেন্টস ইউজ করেছেন। আর এই ওয়ার্ক থেকে এর পরবর্তীতে রাইটার পিবি শেলি অনেক বেশি ইমপ্রেসড হন এবং তার নিজের একটা ওয়ার্কস লিখেন ডিফেন্স অফ পোয়েট্রি। তো এই ভিডিওটা এর পরবর্তীতে আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। লেটস বিগিনিং। এই গ্রন্থে স্যার ফিলিপ সিডনি পোয়েট্রির আর্টকে সবার ওপরে সেটা প্রুফ করতে চেয়েছেন। এলিজাবেথান এজের শুরুর দিকে পোয়েট্রির ভ্যালু ডাউন হয়ে যায়। তো সেই সময় ক্রিটিকদের উদ্দেশ্যে স্যার ফিলিপ সিডনি বলেন যে এরা জানে না যে পোয়েট্রির লেভেল কোনটা, এর ভ্যালু কি, ব্যাস এরা শুধুমাত্র মডার্ন পোয়েট্রি দেখেছে। এরপরে স্যার ফিলিপ সিডনি আরও বলেন যদি কেউ বাস্তবেই পোয়েট্রির ট্রু ভ্যালুটাকে বুঝতে পারেন তো পোয়েট্রি বাকি আর্টসগুলোর মধ্যে কুইনের মতো। আর নিজের এই কথাটাকে প্রুফ করার জন্য তিনি ক্লাসিক্যাল সোর্স ইউজ করেন। তিনি বলেন পোয়েটও এক ধরনের ডিভাইন ফিগার, আর সে নেচারের প্রপার ভার্সনকে ইম্যাজিন করতে পারে, আর সে নেচারের পারফেক্ট ভার্সনকে ইম্যাজিন করতে পারে আর নিজের ভার্সন ক্রিয়েট করতে পারে। এই কারণে পোয়েট্রিকে ক্রিয়েটর বা গড বলা হয়। আর এনশিয়ান্ট টাইমে বলা হতো যে পোয়েট এবং গড দুজনকেই গড বলা যায়, কারণ তারা প্রত্যেকেই নিজেদের দুনিয়া ক্রিয়েট করে, অর্থাৎ তারা নিজেদের আলাদা আলাদা দুনিয়া ক্রিয়েট করে নেয়। এখানে সিডনি কথা বলেন জিওভানি পিট্রো গ্লিয়ানোর, যার পোয়েট্রির প্রতি অতটা আকর্ষণ ছিল না, এমনকি অ্যাপ্রিসিয়েটও করতো না, কিন্তু যখনই সে একজন পোয়েট হলেন উনি অবলাইজড ফিল করেন। এই ডিফেন্স অফ পোয়েট্রিতে সিডনি লেখেন যখন কোনো কিছুই ছিল না তখন সেখানে পোয়েট্রি ছিল প্রথম আর্ট। ফিলোসফি এবং হিস্ট্রি এই দুইটারও ওপরে, কারণ অনেক ক্লাসিক্যাল হিস্টোরিয়ান আর ফিলোসফার যারা প্রোজ লিখতেন তারাও পোয়েট্রির আর্টকে ইউজ করেন তাদের ওয়ার্কসের জন্য। তারা প্রোজ লিখতেন কিন্তু তারাও এই আর্টের ইউজ করেছেন, অর্থাৎ পোয়েট্রি ইউজ করেছেন। যেরকম প্লেটো এবং হেরোডোটাস, ওনারা নিজেদের ওয়ার্ককে পোয়েট্রিতে লেখেন। তারা ফিলোসফিক্যাল অ্যালেগরিকে পোয়েট্রিতে লিখেছেন নিজেদের ওয়ার্ককে অনেক বেশি ইফেক্টিভ বানানোর জন্য। যদি তারা এরকমটা না করতেন তাহলে হয়তো এটা এতটাও বেশি পপুলার হতো না। এরকমটাই বলেছেন স্যার ফিলিপ সিডনি। ল্যাটিন এবং গ্রিক ল্যাঙ্গুয়েজেও পোয়েটসদেরকে ভেটস এবং পোয়েটস বলা হয়, যার অর্থ যারা কিনা ভবিষ্যৎ দেখতে পায়। ক্লাসিক্যাল টাইমে অর্থাৎ ল্যাটিন এবং গ্রিক টাইমে পোয়েট্রিকে মনে করা হতো যে ফিউচারের নলেজ পাওয়ার জন্য একটা ইম্পর্ট্যান্ট বিষয় বা মাধ্যম। এখানে যে দ্বিতীয় শব্দটা রয়েছে পোয়েটেস, যার মানে হচ্ছে ক্রিয়েটার অর্থাৎ গড। গডও একজন ক্রিয়েটার যিনি তার ইমাজিনেশনকে রিয়েলিটিতে বদলে দেয়। এরকম পোয়েটেসরাও নিজেদের ইমাজিনেশনের সাহায্যে একটা আলাদা ওয়ার্ল্ড ক্রিয়েট করেন। এখানে সিডনি অ্যারিস্টটলের সেই কথাটাকে আবার রিপিট করেন যে পোয়েট্রি একটা আর্ট অফ ইমিটেশন, যার কাজ হলো অডিয়েন্সকে প্লেজার দেয়া। পোয়েট্রি একটা ডেসক্রিপটিভ পিকচারের মতো। পোয়েট্রি শুধুমাত্র সাবজেক্ট ম্যাটারের দিকেই লিমিটেড নয়, কিন্তু যেসব জিনিস রিয়েলিটিতে নেই, বাস্তবে নাই, সেসব বিষয়েও ফোকাস করে পোয়েট্রি। তো এই পোয়েট্রি হিস্ট্রি এবং ফিলোসফির থেকে ভার্চুয়ের যথেষ্ট ভালো টিচার, কারণ হিস্ট্রিও এখানে লিমিটেড, কারণ হিস্ট্রিও সেটাই বলতে পারে যেটা হয়ে গেছে। অপরদিকে ফিলোসফি বলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে, অন্যদিকে পোয়েট্রি এই দুইটার থেকেই স্থান ওপরে।
এরা খুব ভালো মতো নিজেদের রিডার্সকে ইনস্ট্রাক্ট করে। তো পয়েটও ওয়ার্ডিশ ডিসক্রিপশন ক্রিয়েট করতে পারে গডের মতোই, যাকে খুব সহজেই বোঝা যেতে পারে। যেমনটা ফিলোসফারদের বিষয়টা কথাবার্তা অনেক বেশি বোরিং লাগতে পারে, কিন্তু পোয়েট্রিতে বিভিন্ন ফ্যাক্ট এবং স্টোরি এসে যাওয়ার কারণে এটা হয়ে থাকে অলওয়েজ ইন্টারেস্টিং। পোয়েট্রিকে মনে রাখা যেতে পারে সহজ এবং পড়তেও আনন্দদায়ক। উদাহরণস্বরূপ ইসপসের ফেবল। তো একজন পোয়েটকে সঠিকভাবে বললে একজন ফিলোসফার হিসেবে কনসিডার করা যেতে পারে। ফিলিপ সিডনি বলেন যে পোয়েট্রিসের যেসব হেটার্স রয়েছে তারা 4টা আরোপ লাগিয়েছেন পোয়েট্রিসের ওপর। সবার প্রথমে তো তারা বলে থাকে পোয়েট্রি হচ্ছে ওয়েস্ট অফ টাইম। দ্বিতীয়ত তারা বলে থাকে পোয়েট্রি মিথ্যা, অর্থাৎ পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস। তৃতীয় আরোপ এটা যে পোয়েট্রি আমাদের মোরালকে কারাপ্ট করে, ইট ইজ নার্সেস অফ অ্যাবিউস। আর চতুর্থত প্লেটো স্বয়ং তার আইডিয়াল সিটি রিপাবলিক থেকে পোয়েট এবং পোয়েট্রিকে বের করে দেওয়ার কথা বলেছেন। তো এখানে 4টা সিরিয়াস আরোপ রয়েছে পোয়েট্রির ওপরে, যেটা স্যার ফিলিপ সিডনি এর জবাব দেন। তিনি বলেন যারা এই আরোপগুলো লাগিয়েছেন তারা পোয়েট্রি সম্পর্কে খুব ভালো করেই জানেন। তাদের ভয় ছিল পোয়েট্রি তাদের অডিয়েন্সকেও না চেঞ্জ করে দেয়, কারণ পোয়েট্রিতে ভার্চু দেওয়ার অনেক পাওয়ার রয়েছে তার অডিয়েন্সকে। আর সিডনি এখানে বলেন যে প্লেটো তার রিপাবলিক থেকে ব্যাড পয়েটসদের বাইরে বের করেছিলেন, ভালো পয়েটসদের নয়। ইন দ্য কনক্লুশন সিডনি এখানে বলে মডার্ন পোয়েট্রিসের কথা। তিনি এখানে বলেন পয়েট এবং পোয়েট্রি ভুল নয়। এই মডার্ন পোয়েট্রি যারা লেখে তারা অনেক বেকার জিনিস লিখে থাকে, এদের সূত্রে অনেক বেটারভাবে পোয়েট্রি লেখা উচিত। তাদের ক্লাসিক্যাল ওয়ার্কসগুলো পড়ে শেখা প্রয়োজন, শুধু বোকার মতো কপি করে যাওয়াটা উচিত নয়। এখানে শেষে স্যার ফিলিপ সিডনি ইংলিশের ব্যাপারে বলেন ইংলিশ অনেক এক্সপ্রেসিভ একটা ল্যাঙ্গুয়েজ। ভালো কোনো লিটারেচার লেখার জন্য এর মধ্যে সমস্ত কোয়ালিটি রয়েছে। অনেক স্কিলফুল রাইটাররা এটা ইউজ করেছেন কারণ এটা অনেক সিম্পল। আর এখানে ক্রিটিক্সদেরও সিডনির বিষয়গুলোকে সিরিয়াসভাবে নেওয়া উচিত। আর এইসবই ছিল এই এসেটার ভেতরে। Thank you for tuning in today. Remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.